প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার শামীমা নার্গিস নীলা ১৯৭৫ সালের মে মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি ও অবস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যেটি আমাদের আজকে আলোচনার বিষয় যে অনিয়মিত ঋতুস্রাব, একটু শুরুতেই জানতে চাইবো আমরা যে এই অনিয়মিত ঋতুস্রাব বলতে আসলে কি বোঝানো হয়? অনিয়মিত ঋতুস্রাবটা হলো প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে মাসিক হয়। এইটাই হলো নিয়ম। এর থেকে যদি আমরা ডেভিয়েশন হয়ে যায় সেটাকে আমরা বলি যে অনিয়মিত মাসিক, যেটা আর কি। তো এই নর্মাল মাসিকের একটা কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এটা হবে প্রতি মাসে 28 থেকে 35 দিন একটা গ্যাপ থাকতে হবে, এবং এদের দেখা যাবে যে 5 থেকে 7 দিন থাকবে পিরিয়ড, এবং ফ্লোটা থাকবে অ্যাভারেজ। যদি এর থেকে ডেভিয়েটেড হয়ে যায় তখনই সেটাকে আমরা অনিয়মিত বলবো। যেমন 28 দিনের জায়গায় 25 দিন 26 দিন হলেও নর্মাল, কিন্তু যদি এটা 21 দিন পরপরই হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হলো পলিমেনোরিয়া, মানে তার বেশি বেশি বারবার ঘন ঘন হচ্ছে। এই সমস্যা নিয়ে আমাদের কাছে গ্যাপটা কম থাকছে, রুগীরা আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 35 দিনের জায়গায় 40 দিন পরপর হচ্ছে, সেটাও এটা অনিয়মিত, সেটাকে আমরা বলি আবার অলিগোমেনোরিয়া। আরেকটা হলো যে না, সে ডেট মতোই হচ্ছে, তার 28 থেকে 35-এর মধ্যেই হচ্ছে, বাট এত বেশি হচ্ছে 10 দিন 12 দিন 15 দিন অনেক ফ্লো, সেটাকে আমরা বলি ম্যানুরেজিয়া। এই 3টা ফর্মেই সাধারণত অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে আর কি রুগীরা আসে। তাদের কমপ্লেইনটা তখন কি থাকে যখন আপনাদের কাছে এই জাতীয় সমস্যা নিয়ে আসছে? আসলে এই অসুবিধাটা একটু এইজের সাথে আর কি রিলেট করে আমাকে বলতে হবে, কারণ এইজ নিয়ে প্রবলেম, এইজের সাথে রিলেশন আছে। যেমন পিউবার্টি যেটা বয়ঃসন্ধিকাল, ওই সময় যে রোগীগুলো আমাদের কাছে আসে দেখা যায় যে তাদের এই প্রবলেমগুলো বারবার হচ্ছে, মানে প্রতি মাস শেষ হওয়ার আগেই হয়ে যাচ্ছে, এরকম নিয়ে আসে আমাদের কাছে বিষয়। তবে আবার অনেকের থাকে 2-3 মাস পর পর আসে। এই সময়টা হয় কি যে আমাদের এই যে হরমোন দিয়ে তো এটা কন্ট্রোলটা হয়, হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান একটা ইউটেরাইন অ্যাক্সিস আছে আর কি, এই হরমোনটা এটাকে একটা ব্যালেন্স করে। এটা কিন্তু নর্মাল ফিজিওলজিক্যাল। এই প্রথম দিকে যে তাদের একটু বেশি বেশি হবে, একটু অনিয়ম হবে, সেটা কিন্তু নর্মাল। এখানে কোনো রোগ নাই, কোনো অসুখ বা কোনো ডিজিজ এখানে থাকে না। তবুও আমরা একটু ইনভেস্টিগেট করি পেশেন্টগুলোকে, মিনিমাম কিছু ইনভেস্টিগেশন করি যে কেন হচ্ছে আর কি এটা। ওগুলো সাধারণত নর্মালি থাকে, তাদেরকে আমরা অ্যাসিওরেন্সটাই দিই যে এটা নর্মাল, 1 বছর কি 1.5 বছর আপনাদের এরকম একটু অনিয়ম হবে, কোনো ড্রাগস কোনো ওষুধের আপনাদের দরকার নেই, নিয়মিত হতে একটু সময় লাগবে, তারপরে দেখবেন আপনি যখন নিয়মিত হয়ে যাবে এটা নিয়ম মতোই চলে যাবে। কখনো কখনো দেখা যায়, খুবই ফিউ পার্সেন্ট দেখা যায় যে এত বেশি এই প্রবলেমটা হয় কি, এত বেশি ব্লিডিং নিয়ে আসে, তাদের কোনো প্যাথোলজি কিন্তু নাই বা কোনো ডিজিজ তাদের নাই, কিন্তু আমাদেরকে থেকে হিমোগ্লোবিন অনেক কমে যায়, ওদেরকে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিই, কখনো কখনো হরমোন ইনজেকশন লাগে, এই 1-2 এপিসোড, তারপরে তাদের আবার দেখা যায় যে নর্মাল হয়ে যায়। এটা হলো পিউবার্টির ক্ষেত্রে। আর রিপ্রোডাক্টিভ এইজে যারা আসে আমাদের কাছে পেশেন্ট আর কি অনিয়মিত মাসিক নিয়ে, এদের দেখা যায় আবার এদেরও এই ধরনের হয় হরমোনাল তারতম্য, যে পুরা রিপ্রোডাক্টিভ পিরিয়ড একেবারে হয় না, হয় কিন্তু কম, এদের প্যাথোলজিটাই অ্যাসোসিয়েটেড থাকে বেশি। যেমন আমি বলবো, হ্যাঁ, প্রেগনেন্সির সাথে অনিয়ম নিয়ে আসে, হয়তো তারা জানেই না তারা প্রেগনেন্ট, মাসিক তাদের একটু বন্ধ হলো, ডেটটা পার হলো, 15 দিন 20 দিন খেয়ালই করলো না, তারপর অনিয়মিত রক্ত নিয়ে আমাদের কাছে, ঋতুস্রাব নিয়ে আমাদের কাছে আসে, এবং আমরা হিস্ট্রি নিয়ে দেখতে পাই সে হয়তো বা প্রেগনেন্সি হয়েছিল, তারপরে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ইনকমপ্লিট অ্যাবর্শন যেটাকে বলে, অনেক সময় তেটেন অ্যাবর্শন থাকে, নষ্ট হয়নি কিন্তু তার বাচ্চাটা ঠিকই আছে, একটু একটু ব্লিডিং হচ্ছে, আবার একটপিক প্রেগনেন্সিও হয়। এদেরকে দেখা যায় অনিয়মিত মাসিক নিয়ে আসে আমাদের কাছে, আমরা এটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে ওটা আবার তাদের আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, আরেকটা এজ গ্রুপ একটু লেট, যেমন পেরিমেনোপজাল, মানে অ্যারাউন্ড 40-42, ওই সময় দেখা যায় যে এদেরও আবার দেখা যায় যে হরমোনে একটু তারতম্য তৈরি হতে শুরু করে, হয়তো শুরু থেকে সে ভালো ছিল কিন্তু মেনোপজের আগ মুহূর্তে আবার একটু হরমোনাল তো একটু চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মাসিকটা এরকম অনিয়ম হয়ে যায়, হয় বেশি বেশি হয় অথবা তাদের গ্যাপে গ্যাপে হয়, দুটাই তো তাদের কাছে অ্যাবনর্মাল মনে হয়। এক্ষেত্রে আমাদের কাছে আসলে তখনও আমরা তাদেরকে কিছু হিস্ট্রি নেই, এক্সামিন করি, এবং
কিছু ইনভেস্টিগেশন করে Assurance তো হ্যাঁ করে আছেই। দেখি ভালো, দেন তাদেরকে আমরা অ্যাসুরেন্স দিই এবং এদেরকে হরমোনাল ট্রিটমেন্টটা লাগে। দেখা যায় হরমোন ট্রিটমেন্ট দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। কিছু পার্সেন্ট আমি বলবো না যে হরমোনে সবাই রেসপন্স করে, কিছু পার্সেন্ট দেখা যায় হরমোনে রেসপন্স করে না, তাদের অ্যারাউন্ড 40 ইয়ার্সে ফ্যামিলিও কমপ্লিট থাকে, তাদেরকে আমরা একটু সার্জারি থেকে বলি, তাদের জরায়ুটাকে আমরা ফেলে দেওয়া যেটাকে বলে হিস্টেক্টমি, এই পর্যন্ত আমাদেরকে অনেক সময় যেতে হয়। যেহেতু ফ্যামিলি কমপ্লিট থাকে তাতে খুব বেশি আমি এরা দেখা যায় হরমোনের রেসপন্স করছে না, তখন সেটাকে আমরা ওদিকে তাদেরকে অ্যাডভাইস বা পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, একটু পেছনের দিকে যাব আমরা, কারণগুলো বা ফ্যাক্টরগুলো সম্পর্কে একটু জানতে চাই যে এই যে অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে কারণগুলো আসলে কারণ কি কি হলো হতে প্রথমে পারে? যেটা বললাম যে আমাদের যে হরমোনাল ফ্যাক্টর, ফিমেল হরমোন যেটাকে বলি, যে ও এই এস্ট্রোজেন প্রোজেস্টেরন এই হরমোনের তারতম্যের কারণে একটা হয়ে থাকে, সাধারণত দেখা যায় বয়সন্ধিকাল আর পেরিমেনোপজে এইটা হয়ে এই তারতম্যের কারণে হয়ে থাকে। আর রিপ্রোডাক্টিভ এইজে যেটা কারণ বললাম যে একটা তো বললাম প্রেগনেন্সি কমপ্লিকেশন হচ্ছে, এছাড়া যেটা হয় যদি কোনো টিউমার থাকে জরায়ুতে, জরায়ুতে যেটা আমরা বলি ফাইব্রয়েড বলি, আরেকটা কন্ডিশন আছে সেটাকে বলে এন্ডোমেট্রিওসিস, এই ডিজিজগুলোর কারণেও দেখা যায় যে আমাদের অনিয়মিত তাদের মাসিক হয়। আরেকটা যেমন পলিপ, খুব ইম্পর্টেন্ট একটা কজ, সার্ভিক্সে পলিপ হতে পারে, মানে জরায়ুর যে মুখটা ওটাতে যদি পলিপ হয়, অথবা জরায়ুর মধ্যে যদি মায়োমেটাস পলিপ বলে, এই দুটো কারণেও অনিয়মিত রক্ত যায়, যেমন আমাদের স্বামী স্ত্রীর সহবাসের পরেও রক্ত যায়। আরেকটা ইম্পর্টেন্ট কারণ যেটা বললাম জরায়ুর মুখটা, ওইটা হলো যে জরায়ুর মুখে যদি খুব সিভিয়ার ইনফেকশন থাকে তাহলে হয়, আর হলো যদি জরায়ুর মুখে ক্যান্সার থাকে বা ক্যান্সারের পূর্বাভাস তখন থেকে শুরু হয়, তখন থেকে কিন্তু এই অনিয়মিত মাসিকটা হয়। এবং এত কিছু বলার মধ্যে এটা খুব একটা ইম্পর্টেন্ট, আমরা চাই মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা জাগুক, এরকম যদি বিবাহিত মহিলা অনেকগুলা বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রে এই চান্সটা বেশি থাকে, তো তাদের যদি এরকম অনিয়মিত রক্ত যায় অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ নিবে, কারণ এটা যদি যত আগে ধরা পড়ে তত আমাদের ট্রিটমেন্ট সুবিধা, সাকসেস রেটটা অনেক 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 ভালো। এটার জন্য কোনো স্ক্রিনিং কি আছে কিনা আমি একটু এটা নিয়ে হাইলাইট করব, যেহেতু আপনি বলছিলেন যে এটা এটা বাংলাদেশে ইম্পর্টেন্ট অনেক একটা বেশি। ইস্যু, এবং অবশ্যই এটা স্ক্রিনিং আছে। আমরা যেটাকে বলি যে প্যাপস স্মেয়ার করি আমরা স্ক্রিনিং এর জন্য, এখন আরও আছে এসপিবি ডিএনএ টেস্ট আছে, কলপোস্কোপি আছে। তো ইন জেনারেল আমরা এখনও বলি যে প্যাপস দিয়েও আমরা এটা স্ক্রিন করতে পারি, এবং পরপর 3টা প্যাপস যদি ইয়ারলি করে নর্মাল পাওয়া যায় তাহলে তাকে মোটামুটি আমরা বলি যে রিস্ক নাই, এবং তারা ধরুন একটু গ্যাপে 3 থেকে 5 ইয়ার্স পর তারা যদি স্ক্রিন করে তাহলে কিন্তু তারা সেফ থাকতে শুরু পারবে। করা মানে যায় কখন থেকে? স্ক্রিনটা শুরু করা হলো আমরা বলি যে 20 ইয়ার্সের পর থেকে আর কি, যদি ম্যারিড হয়, অবশ্যই ম্যারিড পার্সন আর কি, তাদের কনজুগাল লাইফ যদি তার দেখা যায় যে আর্লি এজে বিয়ে হয়েছে, বাস কনজুগাল লাইফটা অনেক দিনের, তারা এর আর্লি করে ফেলতে পারে, আদারওয়াইজ 20 অনওয়ার্ডস তারা এই টেস্টটা করবে। আচ্ছা, তো আপনি এই যে অনিয়মিত ঋতুস্রাবের অনেকগুলো কারণ আমরা জানলাম, এবং চিকিৎসা পদ্ধতিও কিছু রয়েছে, ডিপেন্ড করে কিসের উপর, আসলে কি কারণে এই ঋতুস্রাবটা হচ্ছে অনিয়মিত তার উপরে কি আপনার তার উপর ডিপেন্ড করে আমরা আগে চিকিৎসা দিই। যেমন আমরা হরমোন চিকিৎসা একটা আছে, যদি কোনো কারণ না থাকে তাহলে বুঝতে হবে, প্যাথোলজি ডিজিজ আমরা না পাই তাহলে বুঝতে হবে যে হরমোনের কারণে হচ্ছে, আমরা হরমোন দিলে খুব সুন্দর এরা রেসপন্স করে যায়। আর যদি অবভিয়াস কারণ যেমন বললাম যে ফাইব্রয়েড, তাহলে আমাদের টিউমারটা ফেলে দিতে হবে, যদি জ্বরের পলিপ থাকে সেটাকেও ফেলে দিতে হবে, তাহলে আবার নর্মাল অবস্থায় চলে যাবে। যদি জ্বরের মুখে ক্যান্সারের পূর্বাভাস যেটা হয় অথবা ক্যান্সার হয় তাহলে সেই লাইনে চিকিৎসা করতে হবে। আচ্ছা, কমপ্লিকেশন বা জটিলতা আছে কিনা, যে এই যে সঠিক সময়ে চিকিৎসাগুলো যদি করা না হয়, দেখা যাচ্ছে খুব সাধারণ কারণ কিন্তু চিকিৎসা সময় মতো হচ্ছে না, হ্যাঁ দেখা যায় যে যদি এটাই রেখে দেয় তাহলে পেশেন্টটা সিভিয়ারলি এনিমিক হয়ে যায়, পেশেন্টগুলা দেখা যায় এনিমিয়ার যে কমপ্লিকেশনগুলো সেগুলো ডেভেলপ করে যায়। আর জরায়ুর যে টিউমার আমি বললাম ফাইব্রয়েড, সেটার ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম এখান থেকে, কিন্তু পেশেন্টের কমপ্লেইনটাই অনেক বড়, যত বড় হতে থাকবে তত অপারেশনটা আরো জটিল হতে থাকবে আর কি। সো আর্লি ট্রিটমেন্ট করাতে হবে। আর সিএ সার্ভিসের কথা তো বললামই, ওটা যত আর্লি করবে তত আমাদের ক্যান্সার যেটা জ্বরের মুখে ক্যান্সারটা। আরেকটা ইম্পর্টেন্ট একটা আমি বলিনি, যে অনিয়মিত ঋতুস্রাব যেটা, এটা যদি আমাদের মাসিক বন্ধের পরে হয়, তার মানে বলতে যাচ্ছি মেনোপজের পরে। আমরা মেনোপজটা আসলে তো বলবো যে 1 বছর পুরাটুকু বন্ধ থাকে, সেটাকে আমরা মেনোপজ বলি, মাসিক যদি 1 বছর বন্ধ থাকে, দেখা যায় তারপরে যে ব্লিডিং নিয়ে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলবো আপনার মাধ্যমে যে এরকম যদি সিমটম হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিবে। এই ক্ষেত্রে দেখা যায় এতগুলো ক্ষেত্রে আমি যেহেতু বারবার হরমোন বলছি, এই ক্ষেত্রে কিন্তু প্যাথোলজিটাই বেশি। আচ্ছা, যদি আমরা মানে দেখা যায় মানে ফিজিওলজিক্যাল কারণে হওয়ার সম্ভাবনা খুবই কম, সো প্যাথোলজিটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই প্যাথোলজির মধ্যে দেখা যায় যে ক্যান্সারের দিক, যেমন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটা সাথে খুব রিলেটেড এই মেনোপজের পরে ব্লিডিংটা, আবার সার্ভিক্স থেকে জ্বরের মুখে ক্যান্সারের সাথেও রিলেটেড। সো আমাকে প্যাথোলজিটা এক্সক্লুড করতে হবে। যদি দেখি যে প্যাথোলজি নেই তাহলে আমরা অন্যরকম ট্রিটমেন্ট করবো, মানে মাথায় রাখতে হবে সম্ভাবনা বেশি এই সময়। আবার দেখা যায় ক্যান্সার ছাড়াও মেনোপজে হরমোন কমে যায়, তো
হরমোনের ডেফিসিয়েন্সির কারণে আমরা একটাকে বলি অ্যাট্রফি হয়ে যায় এন্ডোমেট্রিয়ামটা, অ্যাট্রফিক এন্ডোমেট্রাইটিস, অ্যাট্রফিক ভেজাইনাইটিস, এগুলো আবার কিন্তু ক্যান্সার না, বাট এগুলো মানে ক্ষয় কারণে হতে থাকে হয়, যখন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এগুলো আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন। পেশেন্টরা যদি আমাদের কাছে আসে, আমরা এটা যদি খারাপ কোনো টিউমার নাই এক্সক্লুড করি এবং এইরকম ডিজিজ পাই, এদেরকে হরমোন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে খুব সুন্দর রেসপন্স করে যায়, এবং ভালো লাইফস্টাইল হ্যাঁ, তারা নর্মাল অবশ্যই লাইফস্টাইল তারা করতে পারবে। লিড করতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভি পরিবারকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলাম অনিয়মিত ঋতুস্রাব, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যারা দর্শক আছেন, মহিলা দর্শক, আপনাদের মধ্যে অবশ্যই আশা করব যে আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে যথেষ্ট উপকারে এসেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন আমাদের আজকের আলোচনা থেকে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসবো বাকি আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করবো এটা হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। সাইড প্ল্যাঙ্ক বেসিক্যালি অবলিকের জন্য খুব ভালো এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে যে টোটাল বডির অ্যালাইনমেন্ট যেটা, এবং লম্বা হওয়ার জন্য। অনেকে ভাবে যে লম্বা হওয়ার জন্য কোন কোন ব্যায়ামগুলো, এই ব্যায়ামগুলো কিন্তু লম্বা হতে খুব হেল্প করে, কারণ শরীরটা যেভাবে টান টান রাখতে হয় এবং একটা জায়গায় গিয়ে ধরে রাখতে হয়, তখন দেখা যায় যে পুরো শরীরের একটা ইলাস্টিসিটিটা বাড়ে। তো আমরা এখানে লম্বা হওয়া বা শুধুমাত্র শুকানো বা এই ধরনের কোনো কিছু আলাদা করে কোনো কিছু ভাবছি না, আমরা এখানে ভাবছি যে টোটাল বডি ওয়ার্কআউট হিসাবে যার যে দিকে উপকারটা পেতে পারে তাই লাভ, এভাবে করে আমরা ব্যায়ামটা করব। তো বিভিন্ন রকমভাবে করা যায়। আমরা প্রথমে দেখে নিব যে বল দিয়ে কিভাবে করে, এবং এখানে ফ্রি হ্যান্ডে অন্যরা সবাই দেখাবে, মডিফাইড এবং লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম করে করবে। তো আমরা প্রথমে দেখি যে বল দিয়ে কিভাবে করে। ওকে, শম্পা স্ট্যাবিলিটি বল ইউজ করছে। Yes, and back. Yes, and again, and back, and last one. কি করতে হচ্ছে যে যখন আপনি রোল করতে যাচ্ছেন, বলটা কি জায়গা থাকছে নাকি বল এদিক ওদিক ঘুরোঘুরি করছে? হ্যাঁ, বলটা কিন্তু এদিক ওদিক মুভ করে। হ্যাঁ, তো এই জন্য এটা কিছুটা ডিফিকাল্ট যে বলটাকে একটা জায়গায় রেখে সেখান থেকে যখন শরীরটা টান করতে হচ্ছে এবং লোয়ার বডি লিফট করতে হচ্ছে এবং ধরে রাখতে হচ্ছে, তখন এটা কিন্তু অনেকটুকুই শরীরের উপর প্রেশার দেয়, যা কিনা শরীরকে টোন করতে হেল্প করে। যে অনেকে শুকনা, কিন্তু অতটা শুকনো মনে হয় না, নরম দেখা যায় বা ওই ধরনের একটা শরীরে স্ট্রেংথটা পায় না। এই ব্যায়ামগুলো করলে কিন্তু সেটার উপকার হয়। ওকে সম্পাপা, আরেকবার। অ্যান্ড নাইস, সুন্দর। ওকে, থ্যাংক ইউ। তো যখন হচ্ছে যে আপনার কাছে যদি স্ট্যাবিলিটি বলটা না থাকে, তখন কিভাবে করবেন? তখন আমরা মডিফাইড লেভেলে আস্তে আস্তে করে শুরু করব, যে কিভাবে মডিফিকেশান করে আস্তে আস্তে পরের লেভেলগুলোতে যাওয়া যায়। তো লেভেল 1 দেখাচ্ছে নুষা। ওকে, নাইস, রেডি, ওকে, অ্যান্ড 1, অ্যান্ড ডাউন, অ্যান্ড 2, অ্যান্ড ডাউন। এখানে কি হচ্ছে মডিফিকেশনটা, এই জন্য বলছি যে তুমি কি করছো, এখানে একটা পা মাটিতে রেখে সেটা ব্যালেন্সটা রেখে তারপর তুমি উঠছো, রাইট? ওকে, আরেকবার দেখি। অ্যান্ড ইয়েস, যখন এই টানটা থাকে যেন শরীরের এই টানটা থাকে। ওকে, টান, অ্যান্ড দেন ডাউন। নাইস, থ্যাংক ইউ। তো যখন এই লেভেলটা থেকে আপনি দেখবেন যে না, আমি এখন বেশ ভালো উপকারটা পেতে শুরু করেছি এবং এটা আমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে, তখন গো টু লেভেল 2। লেভেল 2 আমাদেরকে দেখাবে তাসরিন। Up, yes, and stay, and down, okay, and again 2, and stay, and down, good, and last one 3, and arm straight যদি হয়, yes, একদম টান যদি হয়, সবচেয়ে ডিফিকাল্ট পজিশন, হ্যাঁ, এই অবস্থাতে। ওকে, and then go, and then down, ফাইন। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখলাম যে ও মডিফিকেশনটা না, মানে ওর যেটা করতে হচ্ছে যে একটা পায়ের সাপোর্টটা সে পাচ্ছে না, সে একবারে দুটো পা সহ তাকে করতে হচ্ছে।
এখন আমাদের মনে হবে যে হ্যাঁ দিস ইজ ইট, এটুকুই বুঝি সবচেয়ে এটুকু মানে দিস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে আই ক্যান ডু দ্যাট। এর ভেতরে এর উপরেও আরও কিছু মুভ আছে, সেটা আমাদেরকে দেখাবে লিও। ওকে লিও, ইয়েস, অ্যান্ড উইথ দ্য কাউন্ট বেবি। প্রথমে বেসিক দুটো তুমি করো, দেন ওকে, অ্যান্ড আপ অ্যান্ড লেগস আপ, yes, and legs down and body down, okay, and again up and legs up and legs down and body down. এখানে তাহলে আমরা কি দেখছি বাবা? দেখছি যে একটা পা দুটো পায়ের সাপোর্ট টানা, সে এখন একটা পা রেখে আরেকটা পাও তাকে তুলে ফেলতে হচ্ছে, কিন্তু এখানে কিছুটা সে সাপোর্ট নিচ্ছে কিসের? হাতের, হাতটা ফ্লোরে রেখে। এখন ক্যান ইউ ডু ইট যে এই হাতের সাপোর্টটাও তুমি ছেড়ে দিবা? আমরা চেষ্টা করে দেখতে পারি, হ্যাঁ, ওকে, অ্যান্ড আপ আপ অ্যান্ড আপ, ইয়েস, নাইস, অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন, ভেরি গুড। অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। তাহলে আরেকবার দেখি একবার হঠাৎ করে হয়ে গেল নাকি তুমি চেষ্টা করে পারছো? দেখি আরেকবার, আপ, legs up, arms up, and legs down, and arms down. Okay, and fine. ঠিক আছে? তো বাবা এখানে তখন কি মনে হয়, এর চেয়ে বেশি আরও কি লেভেল বাড়ানো সম্ভব? সম্ভব? সেটা কি ট্রাই করবো আমরা? হ্যাঁ, ওকে, এখান থেকে আরেকটা লেভেল বাড়ানো যায় কি না সেটা আমরা দেখা যায় যে এখানে আমরা দুভাবে করতে পারি, যে পাশে রেখে প্ল্যাঙ্কে, দেন সাইড and up, then legs up, then bend, then hold, and then up, okay, and then go down, হাত উপরে থাকতে পারে, পাশে থাকতে পারে, নিচে থাকছে না, সাইডটা নিচে না, then down and then go। এখন এর চেয়েও যদি আমরা মনে করি না I want to go further, তখন করতে পারি আমরা হাতের তালুর উপর। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। হাতের তালুর উপরে যাচ্ছি, and up, 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 hold, and up, yes, and down, yes. So we can try again, yes, here. আবার যদি আমাদের মনে হয় যে না এক হাতের উপরে প্রেসার দিয়েই আমি বারবার করছি, অন্য হাতেও আমরা চেক করতে পারি, বা সেম ওয়েতে আমরা আবার ট্রাই করতে পারি, ওকে, and up, hold, yes, and up, yes, 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 and then up, yes, and then down. So sky is the limit. Try your level best, এবং এক জায়গায় আটকে না থেকে আপনারা আস্তে আস্তে আরও উপর দিকে যাওয়ার চেষ্টা করেন, এবং যত চেষ্টা করবেন ততই রেজাল্টটা ভালো পেতে থাকবেন। প্রিয় দর্শক, শিশুর মেধা বিকাশে খাবার দাবারের কি ভূমিকা রয়েছে, কোন কোন খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয় চিন্তিত থাকেন, কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কিনা। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখব যে সহজেই পুষ্টিযোগ্য যে খাবারগুলো সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে, প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয় তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছ, মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওমেগা 3, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছে, তাকে বলা হয় ডিএইচএ, যা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএইচএ, এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএইচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি তাহলে কিন্তু এই ডিএইচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং
প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয় তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়, এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে, যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে। বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি, তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয়, এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং যেমন হলো চেরি এবং কিশমিশ। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিশমিশ দিতে পারি, এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকোলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠান। আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে, এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন, তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায়, এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কি পড়িয়েছে সেই কথাটিই কিন্তু বাচ্চা বলতে পারে না, এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস, এবং এই ক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। 40 বছরের পর দিনে 2-3 কাপের বেশি কফি খাওয়া ভালো নয়, কারণ কফিতে রয়েছে ক্যাফেস্টল এবং কাহুইয়ল নামের দুটি রাসায়নিক পদার্থ। এগুলো শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। ধন্যবাদ আপনাকে। আসলে ফরেনসিক মেডিসিন বিভাগ এই বিষয়টা আমাদের চিকিৎসা শাস্ত্রের চিকিৎসার যে কোর্স, সেটার মূল 9টি বিষয়ের একটি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।